আপনার রিফিউজ করার জন্য যে রিজনটা আছে এটা অবশ্যই রেকর্ড করতে হবে কাকে? রেজিস্টারিং অথরিটিকে অবশ্যই আপনার ডকুমেন্টটা রিফিউজ করার জন্য রিজনটা রেকর্ড করতে হবে। এটা কোথায় বলা হচ্ছে? এটা হচ্ছে সেকশন 71-এ। বুঝতে পারছেন? দুই শব্দ দিয়ে মনে রাখবেন। পরীক্ষার হলে এত বড় বড় সেকশন নিয়ে মনে রাখতে যাবেন না, খুব সংক্ষেপে খুব সুন্দর করে কিওয়ার্ড গুলো একটু আইডেন্টিফাই করবেন। কিওয়ার্ড যেমন রিজনস রেকর্ডেড, বোঝা যাচ্ছে না স্যার। রিজনস রেকর্ডেড, ঠিক আছে? জি স্যার। মুছে, ঠিক আছে, রিজনস রেকর্ডেড। জি স্যার বুঝছি। আচ্ছা আচ্ছা, এখন 72 এবং 73 আমরা পড়বো। 72 এবং 73 এর মধ্যে মিল আছে। আচ্ছা, মনে রাখবেন, এখন এখানে একটা শব্দ লেখেন, আদার দ্যান ডিনায়াল অফ এক্সিকিউশন। আদার দ্যান ডিনায়াল অফ এক্সিকিউশন, আদার দ্যান ডিনায়াল অফ এক্সিকিউশন। আর এটা 73 হচ্ছে ডিনায়াল অফ এক্সিকিউশন। ঠিক আছে? সেকশন 72 কথা বলছে আদার দেন, মানে অর্থাৎ ডিনায়াল অফ এক্সিকিউশন ছাড়া অন্যান্য ক্ষেত্রে রিফিউজ করলে সেই ক্ষেত্রে প্রতিকারের কথা বলছে। আর সেকশন 73 বলছে ডিনায়াল অফ এক্সিকিউশন, মানে যেটা 72 কভার করে নাই সেটা 73 কভার করতে বলছে। ডিনায়াল অফ এক্সিকিউশন হলে কি হবে? ঠিক আছে, লিখেছেন? জি স্যার। আচ্ছা, এবার লেখেন সেকশন 72 তে, সেকশন 72 তে অ্যাপিল টু রেজিস্টার। তাহলে আদার দ্যান ডিনায়াল অফ এক্সিকিউশন হইলে সেই ক্ষেত্রে কি হবে? আমি কার কাছে আপিল করব? আপিল টু রেজিস্টার। রেজিস্টার, রেজিস্টার কোথায় বসে? জেলাতে। রেজিস্টার কোথায়? জেলাতে। আর সাব রেজিস্টার কোথায়? উপজেলাতে। তাহলে আপিল টু রেজিস্টার ফ্রম, কার অর্ডারের বিরুদ্ধে? ফ্রম অর্ডারস অফ, ফ্রম অর্ডারস অফ সাব রেজিস্টার, ফ্রম অর্ডারস অফ সাব রেজিস্টার। সাব রেজিস্টারের অর্ডারের বিরুদ্ধে আমি অ্যাপিল করব কোথায়? রেজিস্ট্রারের কাছে। কোন ক্ষেত্রে? আদার দ্যান ডিনায়াল অফ এক্সিকিউশনের ক্ষেত্রে। লিখেছেন? স্যার ওটা কি লিখেছেন? অ্যাপিল টু রেজিস্টার, তারপরে বোঝা যাচ্ছে না। অ্যাপিল টু রেজিস্টার ফ্রম অর্ডারস অফ সাব রেজিস্টার, ফ্রম অর্ডারস অফ সাব রেজিস্টার। লিখেছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এটা পড়লাম কি? আদার দ্যান ডিনায়াল অফ এক্সিকিউশন। তাহলে আমরা এখন সেকশন 73 লিখবো। সেকশন 73 যেটা আছে সেটা বলতেছে কি? ডিনায়াল অফ এক্সিকিউশনের ক্ষেত্রে কি হবে? ডিনায়াল অফ এক্সিকিউশনের ক্ষেত্রে যেই দিন ডকুমেন্টটা রিফিউজ করবে, যেই দিন ডকুমেন্টটা আমাকে রিফিউজ করবে তার কত দিনের মধ্যে? 30 দিনের মধ্যে, 30 ডেজ। তার 30 দিনের মধ্যে আমাকে কি করতে হবে? আপিল করতে হবে টু রেজিস্টার, টু রেজিস্টার ফ্রম অর্ডারস অফ সাব রেজিস্টার। ঠিক আছে? ঠিক আছে, চাষতে যেটা লেখেন কোনো সমস্যা জি নেই। স্যার। আচ্ছা, তাহলে বুঝতে পারতেছেন যে ডিনায়াল অফ এক্সিকিউশনের ক্ষেত্রে কি হচ্ছে আর আদার দেন ডিনায়াল অফ এক্সিকিউশনের মধ্যে কোন সেকশনটা হচ্ছে, একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন এখন আপনাকে এখন মাথায় রাখতে হবে যে আপনাকে সেকশন 76টা, একটু জিনিসটা আমি বুঝাই বলি। আচ্ছা, সেকশন 72 কি নিয়ে ডিল করেছে বলেন তো? সেকশন 72 কি নিয়ে ডিল করেছে বলেন, এনিওয়ান? রেকর্ডেড। আদার দেন ডেনিয়াল অফ এক্সিকিউশন। আদার দ্যান ডিনায়াল অফ এক্সিকিউশন, ঠিক আছে? আর সেকশন 73 থেকে সেকশন 76 কি নিয়ে ডিল করেছে? ডিনায়াল অফ এক্সিকিউশন নিয়ে, ঠিক আছে?
সেকশন 72 ডিল করেছে আদার দ্যান ডিনায়াল অফ এক্সিকিউশন নিয়ে, আর সেকশন 73 থেকে সেকশন 76 ডিল করেছে ডিনায়াল অফ এক্সিকিউশন নিয়ে। তাহলে ডিনায়াল অফ এক্সিকিউশন নিয়ে সেকশন 76 এ কি বলছে? এখন সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে আমি আপিল করেছি কোথায়? রেজিস্ট্রারের কাছে। এখন সেকশন 76 বলতেছে রেজিস্ট্রার যদি কোনো অর্ডার দেয় তাহলে তার বিরুদ্ধে কোনো আপিল করা যাবে না। নো আপিল এগেনস্ট অর্ডার অফ রেজিস্ট্রার। কাইন্ডলি মিউট করেন বাকিরা। তাহলে সেকশন 76 কি বলতেছে? নো আপিল এগেনস্ট অর্ডার অফ রেজিস্ট্রার। আমরা জানি কি এক্সিকিউশন, ডিনায়াল অফ এক্সিকিউশনের ক্ষেত্রে আপনি আপিল করতেছেন কার কাছে? রেজিস্ট্রারের কাছে। এখন রেজিস্ট্রারের সিদ্ধান্তের বিরুদ্ধে কি আপনি আপিল করতে পারবেন? না। সেকশন 76 বলতেছে নো আপিল এগেনস্ট অর্ডার অফ রেজিস্ট্রার। ঠিক আছে? লিখেছেন? জি স্যার। তাহলে আপনাকে ডিনায়াল অফ এক্সিকিউশন নিয়ে আপনাকে কথাই আদার দেন ডিনায়াল অফ এক্সিকিউশন নিয়ে আমরা পড়েছি সেকশন 72 তে। ওখানে একটা অর্ডার দিবে রেজিস্ট্রার, একটা অর্ডার দিবে, অর্ডার পাস করবে সেকশন 72 তে। সাব রেজিস্ট্রারের এগেইনস্ট আমরা রেজিস্ট্রারের কাছে যাচ্ছি, রেজিস্ট্রার ওখানে একটা অর্ডার পাস করবে সেকশন 72 তে। আর একটা 76 এ হচ্ছে যে আপনার রেজিস্ট্রার যে অর্ডার পাস করবে তার বিরুদ্ধে আপিল করা যাবে না। তাহলে এই দুইটা হচ্ছে যে কি, একটা হচ্ছে আদার দেন ডিনায়াল অফ এক্সিকিউশন আর একটা হচ্ছে ডিনায়াল অফ এক্সিকিউশন। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, এখন সেকশন 76 এ বলতেছে যে এর বিরুদ্ধে আর কোনো আপিল করা যায় না, রেজিস্ট্রারের অর্ডারের বিরুদ্ধে আর কোনো আপিল করা যায় না, অর্থাৎ আপনার আর কোনো রেমেডি নাই। আদতে কি আপনার আর কোনো রেমেডি নাই? এটা বলতেছে কোথায়? সেকশন 77। সেকশন 77 সেইখানে বলতেছে রেমেডি এগেনস্ট, রেমেডি দেখা যাচ্ছে, হ্যাঁ, রেমেডি এগেনস্ট, রেমেডি এগেনস্ট সেকশন 72 and 76। তাহলে এদের বিরুদ্ধে প্রতিকার সেকশন 72 এবং 76 এর মধ্যে সেকশন 72 অ্যাকশন এবং সেকশন 76 এর বিরুদ্ধে প্রতিকার কি? রেমেডি এগেইনস্ট সেকশন 72 and সেকশন 76। ঠিক আছে? লিখেছেন? জি স্যার। সেকশন 77 বলে যদি রিফিউজ করা হয়, যদি রিফিউজ করা হয় সেই ক্ষেত্রে আপনি সিভিল কোর্টে মামলা করতে পারবেন, সিভিল কোর্টে মামলা করতে পারবেন। তাহলে আপনার সেকশন 72 এবং 76 অনুযায়ী রেজিস্ট্রারের অর্ডারের বিরুদ্ধে আপনি কোনো কি করতে পারতেছেন না, আপিল করতে পারতেছেন না। কিন্তু আপনাকে আরো একটা রেমেডির কথা বলে দেওয়া আছে সেকশন 77, যেখানে হচ্ছে আপনার রিফিউজ করলে রিফিউজটা আদার দেন ডিনায়াল অফ এক্সিকিউশন হইতে পারে আর একটা ডিনায়াল অফ এক্সিকিউশন হইতে পারে। তো রেজিস্ট্রার দুইটা ক্ষেত্রে রেজিস্ট্রারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপনি কোথায় কি করতে পারবেন? আপনি সিভিল কোর্টে রেগুলার মামলা করতে পারবেন, সিভিল কোর্টে মামলা করতে পারবেন। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন মামলাটা কতদিনের মধ্যে করতে হবে? এই সেকশন 72 এবং সেকশন 76 এর রিফিউজ করার, সেকশন 72 এবং সেকশন 76 অনুযায়ী রিফিউজ করার 30 ডেজ এর মধ্যে আপনাকে মামলা করতে হবে। কত দিনের মধ্যে? 30 ডেজ। 30 ডেজ এর মধ্যে আপনাকে কি করতে হবে? মামলাটা করতে হবে। ঠিক আছে? রিফিউজের 30 ডেজ এর মধ্যে মামলা করতে হবে। লিখেছেন? জি স্যার। আচ্ছা, তাহলে একটা এখন কোর্টে মামলা করছেন আপনি, তাহলে কোর্টে মামলা করার পরে কোর্ট এটা রেজিস্ট্রেশন করার আদেশ দিয়েছে। কোর্ট এটা কি দিয়েছে? যে আপনার এটা যেটা রিফিউজ করা হয়েছে এটা ভুল ছিল, এটা রেজিস্ট্রেশন করার আদেশ দিয়েছে। তাহলে আপনার কোর্টের আদেশের 30 দিনের মধ্যে এই ডকুমেন্টটা রেজিস্ট্রেশনের জন্য প্রেজেন্ট করতে হবে। ঠিক আছে? লেখেন 3 নম্বর পয়েন্ট। কোর্ট আদেশ দিলে উইদিন 30 ডেজ এর মধ্যে সাব রেজিস্ট্রারের কাছে
যেতে হবে কপি নিয়ে, অর্থাৎ সাব রেজিস্ট্রারের কাছে আপনি যেতে হবে, কোর্ট আদেশ দিলে উইদিন 30 ডেজ এর মধ্যে আপনাকে সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রারের কাছে যেতে হবে ফর দ্য পারপাস অফ রেজিস্ট্রেশন। দেখেছেন? জি স্যার। আচ্ছা, আচ্ছা, এখন আপনি একটা জিনিস বলছি, আপনি এই ডকুমেন্টটা আপনাকে রিফিউজ করেছে, ডকুমেন্টটা আপনাকে রিফিউজ করেছে, তাহলে ডকুমেন্টটা আপনাকে ধরেন এই প্রসিডিওর অনুযায়ী রিফিউজ করা হয়েছে, তাহলে আপনি কি আনরেজিস্টার্ড ডকুমেন্টের কোন সুবিধা আপনি পাবেন? প্রশ্নটা বুঝেন, আপনার ডকুমেন্টটা রেজিস্ট্রেশন করার জন্য আপনি চেষ্টা করেছেন কিন্তু আপনাকে রিফিউজ করা হয়েছে, সেই ক্ষেত্রে আপনার ডকুমেন্টের ক্ষেত্রে আপনি যেহেতু রেজিস্টার করেন নাই, তাহলে আনরেজিস্টার্ড ডকুমেন্টের যা যা সুবিধা আছে এগুলো কি আপনি অ্যাভেল করতে পারবেন? মনে রাখতে হবে, রিফিউজাল দেয়ার অন, রিফিউজাল দেয়ার অন, রিফিউজাল দেয়ার অন doesn't disentitle, doesn't disentitle to have the benefit of, to have the benefit, to have the benefit of unregistered document. তাহলে আপনাকে যে রিফিউজ করা হয়েছে, রিফিউজ করাটা আপনাকে কি করবে না, ডিসআনটাইটেল করবে না, টু হ্যাভ এনি বেনিফিট, সুবিধা নিতে অফ আনরেজিস্টার্ড ডকুমেন্ট, কারণ আপনাকে রিফিউজ করলে আপনার ডকুমেন্টটা তো আনরেজিস্টার্ডই, তাহলে আনরেজিস্টার্ডের যে ডকুমেন্টের যে সুবিধাগুলো আছে সেই সুবিধাগুলো আপনাকে নিতে কোন রকম বাধা তৈরি করবে না রিফিউজাল। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা অনেকটুকু অংশ পড়ে ফেলেছি, এখন আমরা একটু সামনে যাব। তাহলে আমরা গত ক্লাসে একটা জিনিস পড়িনি, আচ্ছা একটু আগে একটু একটা জিনিস, আচ্ছা আচ্ছা, এখন রেজিস্টারিং অথরিটির কাছে আপনি একটা ডকুমেন্ট রেজিস্ট্রেশনের পারপাসে উপস্থাপন করেছেন, একটা ডকুমেন্ট রেজিস্ট্রেশনের পারপাসে রেজিস্টারিং অথরিটির কাছে আপনি প্রেজেন্ট করেছেন, তাহলে রেজিস্টারিং অথরিটির কাজ কি, রেজিস্টারিং অথরিটি কি করবে, এটার কথা কোথায় বলা আছে? এটার কথা বলা আছে সেকশন 34, সেকশন 34, ডিউটিস অফ রেজিস্ট্রেশন অফিসার্স, সেকশন 34। সেকশন 34 কি বলতেছে? ডিউটিস অফ রেজিস্টারিং অফিসার্স, ঠিক আছে? লিখেছেন? তাহলে ডিউটিটা কি, রেজিস্টারিং অথরিটির ডিউটিটা কি, আপনার ডকুমেন্টটা পাওয়ার পরে তাদের দায়িত্বটা কি, ঠিক আছে? এটা বলতেছে প্রথমেই হচ্ছে যে তাকে দেখতে হবে, রেজিস্টারিং অথরিটিকে দেখতে হবে এটা অথরাইজ পার্সন কর্তৃক করা হয়েছে কিনা, অর্থাৎ ডকুমেন্টটা যাদের দ্বারা প্রেজেন্ট করা উচিত ছিল, ডকুমেন্টটা কাদের দ্বারা প্রেজেন্ট করা প্রয়োজন ছিল, এটা কোথায় বলা আছে বলেন তো? তাহলে বুঝবো আপনারা কালকে পড়াটা পড়ছেন কিনা। তাহলে ডকুমেন্টটা অথরাইজ পার্সন কর্তৃক প্রেজেন্ট করা হয়েছে কিনা সেটা দেখবে রেজিস্টারিং অথরিটি। তাহলে এই আমরা এই অথরাইজ পার্সন কারা আমরা কোথায় পড়েছিলাম বলেন তো? সেকশন 32 তে। সেকশন 32, রাইট। তাহলে রেজিস্টারিং অথরিটি কি দেখবে? অথরাইজ পার্সন, যেটা সেকশন 32 তে বলা আছে, ওই অথরাইজ পার্সন কর্তৃক ডকুমেন্টটা প্রেজেন্ট করা হয়েছে না কিনা সেটা দেখবে। তারপর দ্বিতীয় কোন জিনিসটা দেখবে? দ্বিতীয় দেখবে যে ডকুমেন্ট প্রেজেন্ট করার যে সময়সীমা, একটা ডকুমেন্ট প্রেজেন্ট করার যে সময়সীমাটা আছে, যে সময়সীমাগুলো আমরা কোথায় পড়েছি? সেকশন 23 থেকে সেকশন 26।
একটা ডকুমেন্ট প্রেজেন্ট করার যে সময়সীমা, এই সময়সীমার মধ্যে প্রেজেন্ট করা হয়েছে কিনা এটা কে দেখবে? রেজিস্টারিং অথরিটি দেখবে। ঠিক আছে? আচ্ছা, তো এগুলো লিখেছেন? জি স্যার। আচ্ছা, তারপর আমরা আরেকটা জিনিস করব এখন আপনার। আচ্ছা, তারপর সেকশন 43, সেকশন 43 এবং সেকশন 45। আচ্ছা, এই ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে আপনি একটা উইল করে গেছেন। তাহলে উইলটা করে গেলে তাহলে উইলটা আপনার প্রত্যেকটা রেজিস্টারিং অফিসের মধ্যে কয়েকটা বালাম বই থাকে, আমরা এগুলো একটু সামনে পড়বো। তো প্রত্যেকটা রেজিস্টারিং অফিসের কাছে কিছু বালাম বই আছে, বালাম, ঠিক আছে, বালাম স্যার এটা মানে কি? মানে ওখানের মধ্যে আপনার সংরক্ষণ করা হয়, তথ্যগুলো সংরক্ষণ করা হয়, ফাইল আছে আর কি, ফাইলগুলোকে আমরা বলতেছি বালাম বই। প্রত্যেকটা রেজিস্টারিং অফিসে কিছু বালাম বই থাকে নির্দিষ্ট করা। তাহলে আপনি সেকশন 43 বলতেছে আপনার একটা ডকুমেন্ট, বিশেষ পার্টিকুলারলি উইল, আপনি উইল যদি কোনো রেজিস্টারিং অফিসে জমা দেন তাহলে ওইটা কত নম্বর বইয়ে সংরক্ষণ করা হবে? বলতেছে যে ওইটা বুক 5 নম্বর বইয়ে সংরক্ষণ করা হবে। 5 নম্বর বুক 5 নম্বর বইয়ে সংরক্ষণ করা হবে। ঠিক আছে? বুক নাম্বার 5 নম্বর বইয়ে সংরক্ষণ করা হবে। ঠিক আছে? সেকশন 43। অর্থাৎ ডিপোজিট করলে, আপনি একটা উইল যদি ডিপোজিট করেন তাহলে ওটা কত নম্বর বইয়ে সংরক্ষণ করা হবে? বুক 5। ঠিক আছে? আচ্ছা, এখন যে ডকুমেন্টটা প্রেজেন্ট করেছে, অর্থাৎ যে উইলটা করেছে, তাহলে মনে রাখতে হবে যে উইল করেছে ওই উইলকারী ব্যক্তি যদি মারা যায়, উইলকারী ব্যক্তি যদি মারা যায় ওই ডকুমেন্টটা 5 থেকে কততে চলে আসবে? বুক নাম্বার 3 তে চলে আসবে। বুক নাম্বার 3 তে চলে আসবে। এটা কোথায় বলা আছে? এটা সেকশন 45 এ বলা আছে। ঠিক আছে? বুঝেছেন? জি স্যার। আচ্ছা, তো আমরা এখন ওই যে 5টা বই যেটা আছে ওই 5টা বই সম্পর্কে জানবো। ঠিক আছে? প্রিলিমিনারির জন্য আপনাদের এই জিনিসটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, আচ্ছা, তার আগে আমরা, আচ্ছা তার আগে না, ওটা আমরা পরেই পড়ি। সেকশন 51। সেকশন 51 বলতে রেজিস্টার বুকস টু বি কেপ্ট ইন সেভারাল অফিসেস। ঠিক আছে? তাহলে কিছু রেজিস্টারের জন্য কিছু রেজিস্টার মেনটেন করা হবে। কয়টা রেজিস্টার মেনটেন করা হবে? 5টা রেজিস্টার মেনটেন করা হবে। 5টা রেজিস্টার আমরা একটু পড়ি। তাহলে 5টা রেজিস্টার মেনটেন করা হবে প্রত্যেকটা রেজিস্ট্রেশন অফিসে। তাহলে বুক নাম্বার 1, বুক 1, তাহলে বুক 1 এর মধ্যে কি থাকবে? তাহলে বুক 1 এ থাকবে নন টেস্টামেন্টারি ডকুমেন্ট। নন টেস্টামেন্টারি ডকুমেন্ট, নন টেস্টামেন্টারি মানে কি কেউ বলতে পারবেন? উইল নয় এরকম। হ্যাঁ, টেস্টামেন্টারি শব্দের অর্থ হচ্ছে উইল সংক্রান্ত। তাহলে নন টেস্টামেন্টারি মানে কি? উইল সংক্রান্ত ছাড়া অন্যান্য ডকুমেন্টস। ঠিক আছে? রিলেটিং টু কি প্রপার্টি? রিলেটিং টু ইমুভেবল প্রপার্টি। রিলেটিং টু ইমুভেবল প্রপার্টি। রিলেটিং টু ইমুভেবল প্রপার্টি। রিলেটিং টু ইমুভেবল প্রপার্টি, এটা কত নম্বর বইয়ের অন্তর্ভুক্ত? বুক 1। অর্থাৎ নন টেস্টামেন্টারি ডকুমেন্টস রিলেটিং টু ইমুভেবল প্রপার্টি বুক কততে আসবে? বুক 1 এ আসবে। ঠিক আছে? লিখেছেন? জি স্যার। স্যার সেকশন কত? হ্যাঁ,
স্যার সেকশনটা সেকশন 51, সেকশন ও আচ্ছা ঠিক 51। আছে আচ্ছা আচ্ছা, তারপর আমরা বুক 2 টা পড়বো। বুক 2 তে কি বলা আছে? বুক 2, বুক 2 বলতেছে রেকর্ড অফ রিজন ফর রিফিউজাল টু রেজিস্টার। আচ্ছা, আমরা সেকশন 71 এ কি পড়েছি? সেকশন 71, রিজনস ফর রিফিউজাল টু বি রেকর্ডেড। তাহলে কি, একটা ডকুমেন্ট রিফিউজ করা, অর্থাৎ একটা ডকুমেন্ট রেজিস্ট্রেশন করতে রিফিউজ করার কারণগুলো রেজিস্টারিং অথরিটি রেকর্ড করবে, সেকশন 71। তাহলে এগুলো কোথায় রেকর্ড করবে? বলতেছে বুক 2 বলতেছে রেকর্ড অফ রিজন ফর রিফিউজাল টু রেজিস্টার। তাহলে ওইটা রিজনটা রেকর্ড করবে কে? ফর রিফিউজাল টু রেজিস্টার। ঠিক আছে, বুক 2 তে। বুঝতে পেরেছেন? স্যার জি আচ্ছা, এবার আমরা বুক 3 টা পড়বো। বুক 3 টা একটু লেখেন। বুক 3, বুক 3 হচ্ছে কি? রেজিস্টার অফ উইলস অ্যান্ড অথরিটিস টু অ্যাডপ্ট। সো আমরা কিছুক্ষণ আগে সেকশন কত পড়েছি? সেকশন 45 পড়েছি। যে উইল করেছে সে মারা যাওয়ার পরে তার উইলটা কত নম্বর বুকে চলে আসবে? বুক 3 তে চলে আসবে। তাহলে এটা বলছে রেজিস্টার অফ উইলস অ্যান্ড অথরিটিস টু অ্যাডপ্ট। যারা যারা অ্যাডপ্ট করার অথরিটি রাখে তাদের বিষয়ে বলা আছে। তাদের বিষয়ে কোথায় বলা আছে? বুক 3 তে। ঠিক আছে, জি বুক স্যার 3 তে এই বিষয়গুলো লিপিবদ্ধ থাকবে। এটার সেকশনটা কত? সেকশন 51, সব সেকশন 51 পড়াচ্ছি। আচ্ছা, বুক 4, বুক 4 এর মধ্যে বলতেছে কি? মিসসেলেনিয়াস রেকর্ড, মানে বিবিধ রেকর্ড। মিসসেলেনিয়াস রেকর্ড মানে বিবিধ রেকর্ড। এখানে কি কি আসবে? এখানে আসবে ডকুমেন্টস, যে ডকুমেন্টস গুলো, ডকুমেন্টস আন্ডার সেকশন 18। 18 এর মধ্যে কি আছে? যেগুলো অপশনাল রেজিস্ট্রেশন, যেগুলো অপশনাল রেজিস্ট্রেশন করার বিধান আছে সেগুলো কোথায় বলা আছে? আন্ডার সেকশন 18 এ। ঠিক আছে, তাহলে হুইচ হুইচ ডাজ নট রিলেট টু ইমুভেবল প্রপার্টি। আচ্ছা, তাহলে বুক 4 এর নামটা কি? মিসসেলেনিয়াস রেকর্ড বা বিবিধ রেকর্ড। এখানে কি থাকবে? এখানে থাকবে সেই সকল ডকুমেন্ট গুলো যেগুলো মুভেবল প্রপার্টি রিলেটেড, কিন্তু সেগুলো আবার কিসের বিষয়বস্তু? সেগুলো আবার আন্ডার সেকশন 18 মানে অপশনাল রেজিস্ট্রেশনের বিষয়বস্তু। সেগুলোই কেবল এই বুকে সংরক্ষিত থাকবে। ক্লিয়ার? জি স্যার স্যার তারপর আমরা বুক 5 টা পড়বো। তো বুক 5 টা আমরা কোথায় পড়েছি? আমরা সেকশন 43 তে পড়েছি, কিন্তু ঠিক আছে, ওই কথাটাই বলা আছে। রেজিস্টার অফ ডিপোজিট অফ উইল। আপনার একটা উইল, একটা উইল আপনি কি করেন? জমা দিলে, একটা উইল জমা দিলে সেটা কোথায় থাকবে? বুক নাম্বার 5 এ থাকবে। আবার উইলকারী যে জমা দেয় সে যদি মারা যায় তাহলে সেটা বুক নাম্বার কততে চলে আসবে? বুক নাম্বার 3 তে চলে আসবে।
লিখেছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, আমরা কিছুক্ষণ আগে মানে অর্থাৎ গত ক্লাসে একটা সেকশন পড়েছি, সেকশন 32। কোন কোন ব্যক্তিরা আপনার কি করতে পারে, একটা ডকুমেন্ট প্রেজেন্ট করতে পারে, ঠিক আছে? মানে কোন কোন অথরাইজড পার্সনরা একটা ডকুমেন্ট প্রেজেন্ট করতে পারে ফর দ্য পারপাস অফ রেজিস্ট্রেশন, সেকশন 32। এখন আমরা পড়বো, ওখানে একটা জিনিস কভার করে নাই, সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে যে কোন কোন উইলের ক্ষেত্রে কারা ডকুমেন্টটা প্রেজেন্ট করতে পারে, বা আপনার কোনো অ্যাডপশনের ক্ষেত্রে উইল এবং অ্যাডপশন এই দুইটা ক্ষেত্রে কারা কারা ডকুমেন্টটা প্রেজেন্ট করতে পারে, সেটা আমরা সেকশন 32 তে পড়ি নাই। আমরা এটা পড়বো কোথায়? এটা পড়বো সেকশন 40 তে। লেখেন, সেকশন 40 লেখেন, পার্সন অ্যান্ড টাইটেল। কোন কোন ব্যক্তিরা এন্টাইটেল, পার্সন অ্যান্ড টাইটেল, পার্সন অ্যান্ড টাইটেল লেখেন, পার্সন এন্টাইটেলড টু প্রেজেন্ট, টু প্রেজেন্ট, person entitled to present wills and authorities to adopt. ঠিক আছে? কোন কোন ব্যক্তিরা আপনার কি এন্টাইটেল টু প্রেজেন্ট উইল, উইল প্রেজেন্ট করতে অথরাইজড, এবং আরেকটা হচ্ছে অথরিটিস টু অ্যাডপ্ট, অর্থাৎ অর্থাৎ আপনার কি অ্যাডপ্ট মানে কি, অ্যাডপশন মানে দত্তক গ্রহণ করতে কারা কারা অথরাইজড। ঠিক আছে, এটার কথা বলা আছে কোথায়? আপনার সেকশন 40 তে। সেকশন 40 তে বলতেছে প্রথমে বলতে টেস্টেটর, টেস্টেটর কারা অথরাইজ? প্রথমে বলতে টেস্টেটর, টেস্টেটর মানে কি বলেন তো? টেস্টেটর মানে কি? টেস্টেটর মানে কি বলেন? তো উইল গ্রহণকারী। উইলকারী। উইলকারী, সে উইল করে। যে উইল করে, ঠিক আছে, যে উইল করে, ঠিক আছে। এখন টেস্টেটর পারবে প্রেজেন্ট করতে উইল এবং অথরিটিস টু অ্যাডপ্ট, তাহলে টেস্টেটর পারবে, তাহলে আর কে পারবে? টেস্টেটর অথবা আফটার হিজ ডেথ, তার মৃত্যুর পরে, আফটার হিজ ডেথ, তার মৃত্যুর পরে, ক্লেমিং এক্সিকিউটর মানে তার ওই উইলের এক্সিকিউটর হিসাবে ক্লেম করে। উইল তো করলে আপনাকে একটা এক্সিকিউটর রাখতে হবে, তাহলে আপনার টেস্টেটর পারবে, অথবা আফটার হিজ ডেথ, তার মৃত্যুর পরে যে দাবি করছে এক্সিকিউটর হিসাবে, নিজেকে এক্সিকিউটর হিসেবে দাবি করছে, সেও আপনার কি করতে পারবে? ওই ডকুমেন্টটা, উইলের ওই সংক্রান্ত ওই ডকুমেন্টটা প্রেজেন্ট করতে পারবে। 2 নাম্বার, এখন আমরা পড়বো যে অথরিটিস টু অ্যাডপ্টের ক্ষেত্রে কারা প্রেজেন্ট করবে? দ্য ডোনর, ঠিক আছে, দা ডোনর মানে অর্থাৎ যে দিচ্ছে, অথবা যে দত্তক দিচ্ছে, অথবা আফটার হিজ ডেথ, আফটার হিজ ডেথ, তার মৃত্যুর পরে, ডোনিং, তার মৃত্যুর পরে ডোনিও পারবে। তারপর আরেকটা কি, অথরিটি টু অ্যাডপ্ট, যার কাছে অথরিটি আছে, যে অ্যাডপশনের যার কাছে অথরিটি আছে, অথরিটি টু অ্যাডপ্ট, সেও কি করতে পারবে? ওই দত্তক সংক্রান্ত যে ডকুমেন্টটা আছে সেটা প্রেজেন্ট করতে পারবে। অথবা অর অ্যাডপ্টিং সন, অর্থাৎ যাকে দত্তক নেওয়া হচ্ছে সেও আপনার ডকুমেন্টটা প্রেজেন্ট করতে পারবে, অর অ্যাডপ্টিভ সন। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনাদের যদি লিঙ্ক শেষ হয়ে যায়, তাহলে এই লিঙ্ক, যেটা আপনাদেরকে যে লিঙ্কটা দেওয়া হয়েছে, ওই লিঙ্কটি কাইন্ডলি আবার ক্লিক করবেন, তাহলে আপনারা আমার কাছে আবার রিচ করবেন ইনশাল্লাহ। লিখেছেন? তাহলে আমরা নর্মাল যে ডকুমেন্টস গুলো আছে এগুলো প্রেজেন্ট করার অথরিটি কারা, সেটা আমরা পড়ছি সেকশন 32। কিন্তু উইল অ্যান্ড অথরিটিস টু অ্যাডপ্ট, উইল এবং দত্তকের ক্ষেত্রে আপনার কারা
অথরাইজড পারসন, তারা সেগুলো আমরা পড়েছি সেকশন 40 তে। ক্লিয়ার? জি ক্লিয়ার স্যার। কিনা? আচ্ছা, তো আমরা এখন নেক্সটে যাব, ঠিক আছে? আচ্ছা, নেক্সট এর মধ্যে আমরা যেটা পড়বো, টাউট সংক্রান্ত বিধান আছে। টাউট মানে কি? টাউট শব্দটা আপনাদের হয়তো পিকুলিয়ার লাগতে পারে। টাউট হচ্ছে যে কারা, যারা, আচ্ছা টাউটের একটা ডেফিনিশন, টাউট দালাল। দালাল, ঠিক আছে, দালাল। ধরেন রেজিস্ট্রি অফিসের আশেপাশে অনেক ব্যক্তি ঘুরঘুর করে, যারা আপনাকে বলে যে আপনার ডকুমেন্টটা রেজিস্ট্রি করে দিবে এবং উচ্চ মূল্য আপনার থেকে গ্রহণ করে। এই যে দালাল যারা আছে তাদেরকে টাউট বলে। টাউট সংক্রান্ত বিধান আমাদের রেজিস্ট্রেশন অ্যাক্টে আছে। কোথায় আছে? প্রথমেই পড়বো আমরা সেকশন 2 সাবসেকশন 11, ঠিক আছে? ঠিক আছে, ওখানে কি বলা আছে? ওখানে টাউটের ডেফিনেশন দেওয়া আছে, টাউট এর ডেফিনেশন দেওয়া আছে। তাহলে সেকশন 2 সাবসেকশন 11 এর কিসের সংজ্ঞা দেওয়া আছে? টাউটের ডেফিনেশন দেয়া আছে। সো এখানের মধ্যে ডেফিনেশনের মধ্যে দুইটা বিষয় বলেছে, দুইটা বিষয়। একটা হচ্ছে হ্যাবিচুয়ালি, যে রোমিং করে। হ্যাবিচুয়ালি মানে কি? অভ্যাসগতভাবে যে রেজিস্ট্রি অফিসের আশেপাশে ঘোরাফেরা করে, রোমিং করে বা ঘোরাফেরা করে, তাকে আমরা বলবো কি? টাউট, ঠিক আছে? তারপর আরেকটা হচ্ছে যাদেরকে ঘোষণা করা হয়েছে টাউট বলে, ঘোষণা করা হয়েছে কোথায়? ডিক্লেয়ার্ড আন্ডার সেকশন 80G। যাদেরকে সেকশন 80G তে আপনার টাউট বলে ডিক্লেয়ার করা হয়েছে, তারাও টাউট বলে গণ্য হবে, ঠিক আছে? আচ্ছা, এখন টাউটের ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে, টাউট যারা আছে তাদের শাস্তির বিধান কোথায় বলা আছে। শাস্তি করতে হইলে, তাকে আপনি শাস্তি দিতে চাচ্ছেন, তাকে শাস্তি দিতে হইলে আগে তাকে বিচার করতে হবে না? করতে হবে নাকি? বিচার না করে শাস্তি দেওয়া যাবে? না স্যার। যাবে নাকি? না আচ্ছা, স্যার, যাবেন। তাহলে তাহলে এই যে তার বিচারের বিধান কোথায় বলা আছে? তার বিচারের বিধানটা বলা আছে সেকশন 80 সাবসেকশন এফ। সেকশন 80 সাবসেকশন এফ, সাবসেকশন না, সরি, সেকশন 80F, এটা সাবসেকশন না, আমার ভুল হয়েছে। সেকশন 80F এ কিসের কথা বলা আছে? আপনার অ্যারেস্ট এন্ড ট্রায়াল অফ ডাউটস, তাদেরকে অ্যারেস্টের কথা বলা আছে, অ্যারেস্ট এন্ড ট্রায়াল অফ ডাউটস, তাদের শাস্তির কথা বলা আছে, অ্যারেস্ট এন্ড ট্রায়াল অফ ডাউটস, ঠিক আছে? আচ্ছা, এখন মনে রাখতে হবে রেজিস্টারিং অফিসারের লিখিত আদেশ দ্বারা, লিখিত আদেশ দ্বারা ওই ব্যক্তিকে, যে টাউট বলে গণ্য হচ্ছে, ওই ব্যক্তিকে আপনার কি করতে হবে? রেজিস্টারিং অফিসারের সামনে আনতে হবে। অর্থাৎ রেজিস্টারিং অফিসারের লিখিত আদেশ দ্বারা যে টাউট, তাকে রেজিস্টারিং অফিসারের সামনে আনতে হবে, ঠিক আছে? এখন এখন মনে রাখতে হবে, এই যে রেজিস্টারিং অফিসার আপনার কি হিসাবে গণ্য হবে? দেওয়ানি আদালত হিসাবে গণ্য করবে? উনি তো বিচার করবেন, ট্রায়াল আছে, উনি কার বিচার করবেন? টাউটের বিচার করবেন। এই ক্ষেত্রে উনি কোন আদালত বলে গণ্য হবেন? এটা আপনাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। তাহলে মনে রাখবেন, এই সকল ক্ষেত্রে অর্থাৎ সেকশন 80
আমাকে শুনতে পাচ্ছেন? বোর্ড ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এই যে ট্রায়াল অফ ডাউটস এর ক্ষেত্রে রেজিস্টারিং অফিসার কি হিসাবে গণ্য হবে? মনে রাখতে হবে, ট্রায়াল অফ ডাউটস এর ক্ষেত্রে রেজিস্টারিং অফিসার কি হিসাবে গণ্য হবে? দেওয়ানি আদালত রূপে গণ্য হবে, দেওয়ানি আদালত বা সিভিল কোর্টস হিসাবে গণ্য হবে, সিভিল কোর্টস হিসাবে গণ্য হবে। ঠিক আছে, দেখেছেন? জি স্যার। আচ্ছা, এখন এই ক্ষেত্রে দুইটা বিধান আছে। টাউট, দাঁড়ান একটু অ্যাডমিট করে নিই। টাউট যদি যাকে আপনার রেজিস্টারিং অফিসারের লিখিত আদেশ ক্রমে তাকে সম্মুখে আনা হয়েছে, সে যদি দোষ স্বীকার করে, মানে সে যদি দোষ স্বীকার করে যে হ্যাঁ আমি ভুল করেছি, আমি এই অপরাধের যোগ্য, তাহলে সে যদি দোষ স্বীকার করে তাহলে একটা বিধান, আর সে যদি দোষ স্বীকার না করে সেই ক্ষেত্রে বিচারের বিধান আলাদা। তাহলে টাউট যাকে, সে যদি দোষ স্বীকার করে, সে যদি দোষ স্বীকার করে, দোষ স্বীকার করে, সেই ক্ষেত্রে সিআরপিসি কোড অফ ক্রিমিনাল প্রসিডিওরের 480, 480 এবং 481 দ্বারা আমরা প্রসিড করব। ঠিক আছে, যদি যেই ব্যক্তি টাউট বলে গণ্য সে যদি দোষ স্বীকার করে তাহলে তার বিচারের ক্ষেত্রে কোন সেকশনটা কাজে আসবে? মনে রাখতে হবে, দোষ স্বীকার করলে রেজিস্টারিং অফিসার সিআরপিসির সেকশন 480 এবং 481 দ্বারা প্রসিড করবেন। ঠিক আছে, এবং এই ধারায় তাকে বিচার এবং শাস্তি দিবেন। ঠিক আছে, আবার যদি সে দোষ স্বীকার না করে, সে দোষ স্বীকার করলো না, তখন কি হবে? দোষ স্বীকার না করলে তখন মনে রাখতে হবে 480, 480 ধারা অনুযায়ী, সেকশন 480 অফ সিআরপিসি অনুযায়ী রেজিস্টারিং অফিসার প্রসিড করবে। এগুলো কোথায় বলা আছে সবকিছু? সেকশন 80 এফ এ। স্যার 480 কি মানে দোষ স্বীকার করলে বা না করলে দুই ক্ষেত্রে তাহলে? হ্যাঁ, দুই ক্ষেত্রেই মানে আসতেছে। কমন? হ্যাঁ, কমন পয়েন্ট। লিখেছেন? জি স্যার। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস পড়বো। এই যে টাউট, টাউটের তো বিচার হইলো, বিচার হইলে তার শাস্তি কিভাবে হবে? তার শাস্তিটা কোথায় বলা আছে? টাউটের শাস্তির কথা বলা আছে সেকশন 82 এ তে, সেকশন 82 এ তে, যেখানে বলা আছে টাউটের দণ্ড, মানে টাউটের পানিশমেন্টটা কি হবে, টাউটের দণ্ডটা কি হবে, সেটা বলা আছে 3 মাস পর্যন্ত তার কি করতে পারবে? 3 মাস পর্যন্ত তার শাস্তি হতে পারবে, অথবা 500 টাকা তাকে জরিমানা করতে পারে, অথবা বোধ। ঠিক আছে, এটা কোথায় বলা আছে? সেকশন 82 এ তে। ক্লিয়ার? আচ্ছা, লিখেছেন? সো আমি কি আপনাদের উপর ট্রাস্ট করতে পারি কিনা? টাউট সংক্রান্ত যে কোনো প্রভিশন যদি আপনাদের পরীক্ষার হলে আসে, আপনারা সুন্দর মতো সবকিছু লিখে আসতে পারবেন? এতটুকু ট্রাস্ট রাখতে পারি আপনাদের উপর? টাউট সংক্রান্ত সব বিধান আমরা একসাথে পড়ে ফেলেছি, তাহলে টাউট সংক্রান্ত কোনো বিধান আসলেই আপনারা সবগুলো সুন্দরভাবে লিখে আসবেন। এখন আমরা সেকশন 81 এবং 82 টা পড়বো। সেকশন 81 এবং 82 লেখেন। সেকশন 81 টা কাদের জন্য প্রযোজ্য এটা আপনাকে বুঝতে হবে। আবার সেকশন 81 টা কাদের জন্য প্রযোজ্য এটা আপনাদেরকে বুঝতে হবে। লেখেন তাহলে, এটা কাদের জন্য প্রযোজ্য এটা লেখেন। নিবন্ধনকারী অর্থাৎ রেজিস্টারিং যারা অথরিটি আছে, নিবন্ধনকারী, রেজিস্টারিং অথরিটি, নিবন্ধনকারী কর্মকর্তা ও নিবন্ধনকারী কর্মকর্তা কর্তৃক নিযুক্ত ব্যক্তি, এদের ক্ষেত্রে সেকশন 81 টা প্রযোজ্য। ঠিক আছে, নিবন্ধনকারী কর্মকর্তা, রেজিস্টারিং অথরিটি অ্যান্ড হিজ অ্যাপয়েন্টেড পার্সোনাল, তার কি নিযুক্ত স্যার কর্মকর্তা। শোনা যাচ্ছে না। বাকিরা শুনতে পাচ্ছেন? জি স্যার।
আচ্ছা আপু, তাহলে হয়তো কোনো একটা সমস্যা হচ্ছে। আচ্ছা, তাহলে বুঝতে পারছেন, সেকশন 81 বলতেছে নিবন্ধনকারী কর্মকর্তা ও তার নিযুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে সেকশন 81টা কাজে আসবে। তাহলে আমরা একটু পড়ি, তাহলে কি আসবে কাজে। ধরেন আপনার সাথে আপনার রেজিস্ট্রেশন কর্মকর্তার, ধরেন রেজিস্ট্রেশন যারা কর্মকর্তা বা রেজিস্টারিং অফিসের সাথে আপনার খুব একটা খারাপ সম্পর্ক যাচ্ছে, ঠিক আছে? তা আপনি একটা দলিল তার কাছে রেজিস্ট্রেশনের পারপাসে প্রেজেন্ট করলেন, সে কি করলো, এইটাতে উল্টা পাল্টা পৃষ্ঠাঙ্কন করলো, অথবা রেজিস্টারিং অথরিটিকে টাকা পয়সা দিয়ে ম্যানিপুলেট করলো, সেই ক্ষেত্রে তার শাস্তির কথা, রেজিস্টারিং অফিসারের শাস্তির কথাটা বলা আছে সেকশন কততে, সেকশন কততে বলেন, 81-এ, ঠিক আছে? তাহলে এখানে লেখেন যে ক্ষতি সাধনের লক্ষ্যে, মানে আপনাকে ক্ষতি সাধনের লক্ষ্যে, ক্ষতি সাধনের লক্ষ্যে দলিলাদির ত্রুটিপূর্ণ, আপনাকে যে দলিলটা আপনি নিয়ে গেছেন সেই দলিলাদির ত্রুটিপূর্ণ পৃষ্ঠাঙ্কন, মানে অর্থাৎ ভুলভাবে পৃষ্ঠাঙ্কন করেছে, অথবা নকল করেছে, অথবা অনুবাদ করেছে, কিংবা, কিংবা লেখা লাগবে না, তাহলে এই যে এই জিনিসগুলো করেছে, তাহলে সেই ক্ষেত্রে নিবন্ধক বা নিবন্ধকের যে নিযুক্ত কর্মচারী যে অপরাধ হয়েছে, তাহলে এইটা কোন ধারা অনুযায়ী অপরাধ হয়েছে, সেকশন কত, 81 দ্বারা অপরাধটা হয়েছে, সেকশন 81 দ্বারা অপরাধ হয়েছে। এখন সেই ক্ষেত্রে তার সাজার পরিমাণটা বলা আছে সেকশন 81-এ, যে 7 বছর, 7 ইয়ার্স ইমপ্রিজনমেন্ট, 7 বছর কারাদণ্ড, 7 বছর কারাদণ্ড, অথবা জরিমানা হইতে পারে, ফাইন হইতে পারে, অথবা বোথ, ঠিক আছে? ঠিক আছে, লিখেছেন? জি। আচ্ছা, এখন আমরা এইটার পরে আরেকটা জিনিস করবো। এটা তো গেল রেজিস্ট্রারিং অথরিটি বা রেজিস্ট্রেশন অফিসের সাথে যারা যুক্ত তাদের কথা। এখন আপনি ব্যক্তি হয়ে আপনি রেজিস্ট্রেশন অফিসকে ভুলভাবে গাইড করলেন, বা আপনি যে ডকুমেন্টটা প্রেজেন্ট করলেন সেখানে আপনি ফ্রড করলেন, তাহলে আপনার শাস্তি কোথায় বলা আছে, আপনার শাস্তি বলা আছে সেকশন 82-তে, সেকশন 82-তে। এখানে বলতেছে আপনি যদি কোনো মিথ্যা বিবৃতি প্রদান করেন রেজিস্ট্রারিং অথরিটির কাছে, মিথ্যা বিবৃতি প্রদান করেন, মিথ্যা বিবৃতি প্রদান, অথবা মিথ্যা নকল, যে নকলটা সাবমিট করেছেন ওই নকলটা মিথ্যা নকল ছিল, বা অনুবাদ প্রদান করেন, বা অনুবাদ প্রদান করেন, অথবা মিথ্যা পরিচয় প্রদান করেন, অথবা মিথ্যা পরিচয়, যেমন আপনাকে সেকশন 32-র অধীনে অথরাইজ পার্সনকেই একটা ডকুমেন্ট প্রেজেন্ট করতে হয়, তা আপনি কি করলেন, নিজেকে বললেন যে আমি হচ্ছে ওই অথরাইজ ব্যক্তি, তাহলে আপনি মিথ্যা পরিচয় প্রদান করলেন। তাহলে মিথ্যা পরিচয় প্রদান করা, মিথ্যা পরিচয় প্রদান করা, ও অনুরূপ কাজে, এই ধরনের কাজে আপনি কি করলেন, সহায়তা করলেন, ও অনুরূপ কাজে আপনি এই ধরনের কাজে তাকে কি করলেন, তাকে সহায়তা করলেন, সহায়তা করলেন। তাহলে আপনার শাস্তি কি হবে সেটা বলতেছে সেকশন 82-তে, যে আপনার শাস্তি হচ্ছে সেম, 7 ইয়ার্স পর্যন্ত আপনার ইমপ্রিজনমেন্ট, অথবা 7 ইয়ার্স পর্যন্ত ইমপ্রিজনমেন্ট, অথবা ফাইন, অথবা বোথ। লিখেছেন? জি স্যার। আচ্ছা, তো এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস করব, সেই জিনিসটা একটু লেখেন। আচ্ছা আচ্ছা, আমরা এখন
একটা রেজিস্ট্রেশনের পারপাসে কত টাকা পর্যন্ত আপনার রেজিস্ট্রি খরচ হয় সেই জায়গাটা আমরা পড়বো, ঠিক আছে? সেই জায়গাটা আমরা পড়বো, একটু লিখেন। প্রথমে সেকশন 78, সেকশন 78 বলতেছে যে আপনার ফিস টু বি ফিক্সড বাই দ্য গভর্নমেন্ট, অর্থাৎ একটা রেজিস্ট্রেশনের পারপাসে কত টাকা ফি আসতে পারে এইটা ঠিক করবে কে? ফিস টু বি ফিক্সড বাই গভর্নমেন্ট, গভর্নমেন্টই এটা ফিক্স করবে যে কত টাকা রেজিস্ট্রি খরচ আসবে। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? আচ্ছা, এখন আমরা সেকশন 78 এর এ তে পড়বো। সেকশন 78 এ, সেকশন 78 এ তে আমরা অনেক কিছু জিনিস পড়বো, একটু লিখতে হবে আপনাদেরকে। সেকশন 78 এ তে বলতেছে 100 টাকা পর্যন্ত, আপ টু 100 টাকা পর্যন্ত রেজিস্ট্রি খরচ আসবে। 100 টাকা মানে সব ক্ষেত্রে 100 টাকা রেজিস্ট্রি খরচ আসবে। কোন ক্ষেত্রে? হেবা, মুসলিম আইন অনুযায়ী যে গিফট করা হয় তার নাম আমরা জানি হেবা, আর স্ট্যাচুটরি লর মাধ্যমে যে গিফট করা হয় তার নাম হচ্ছে গিফট, ঠিক আছে? ব্লাড রিলেশন, ব্লাড রিলেশন লিখে ফেলেন, আমি আপনাদেরকে বুঝাই দিব। অল রিলিজিয়ন লিখেছেন? আমি তাহলে বুঝাই দিচ্ছি, লিখে জি একটু স্যার। বুঝাই দিব। এখানে বলতেছে সেকশন 78 এ তে আপনার 100 টাকা পর্যন্ত আপনার কি হচ্ছে, 100 টাকা পর্যন্ত আপনার চার্জ হচ্ছে ফর হেবা এন্ড গিফট, গিফট এবং হেবার পারপাসে আপনার 100 টাকা পর্যন্ত আপনার রেজিস্ট্রি খরচ হবে। 100 টাকা রেজিস্ট্রি করা খরচ হবে, এটা নির্দিষ্ট। এটা কিসের জন্য? ব্লাড রিলেশন, অর্থাৎ যে আপনার রক্তের সম্পর্কের ক্ষেত্রে আপনি যদি কোনো গিফট বা হেবা করতে চান, সেই ক্ষেত্রে সকল রকম ধর্মে, অর্থাৎ হিন্দু, ওয়েদার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মে রেজিস্ট্রি খরচ মাত্র 100 টাকা, ঠিক আছে? লিখেছেন? জি স্যার। আচ্ছা, তারপর আমরা আরেকটা পড়বো। একটু চার্টটা লিখেন। প্রপার্টি ভ্যালু, প্রপার্টির মূল্যবান, প্রপার্টি ভ্যালু, প্রপার্টির ভ্যালু যদি 5 লক্ষ টাকার, যদি 5 লক্ষ টাকার কি হয়, কম হয় অথবা 5 লক্ষ টাকার সমান হয়, সেই ক্ষেত্রে আপনার যে রেজিস্ট্রি খরচ 500 টাকা। আবার যদি 5 লক্ষ টাকার অধিক হয়, 5 লক্ষ টাকার অধিক হয় এবং এবং 50 লক্ষ টাকার কম হয় অথবা 50 লক্ষ টাকার সমান হয়, সেই ক্ষেত্রে রেজিস্ট্রি খরচ 1000 টাকা। আবার আবার 50 লক্ষ টাকার বেশি হলে, 50 লক্ষ টাকার বেশি হলে সেই ক্ষেত্রে রেজিস্ট্রি খরচ 1000 টাকা। লিখেছেন? জি স্যার। তাহলে এইটা কোন ক্ষেত্রে প্রযোজ্য? কন্ট্রাক্ট ফর সেল, কন্ট্রাক্ট ফর সেল। আপনাকে যে ডাটাটা এখন পড়াইলাম এটা কিসের জন্য প্রযোজ্য? কন্ট্রাক্ট ফর সেল। কোন বিক্রয় চুক্তি রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে আপনার এই সংক্রান্ত বিধানটা বা এই সংক্রান্ত রেজিস্ট্রেশন ফিটা আপনাকে অবশ্যই দিতে হবে। তাহলে একটু বুঝতে পেরেছেন? আমাকে আর বলা লাগবে? আরেকবার একটু বলেন। 5 লক্ষ টাকার কম অথবা 5 লক্ষ টাকা পর্যন্ত আপনার কোনো একটা কন্ট্রাক্ট ফর সেলের মূল্য হয়, সেই ক্ষেত্রে আপনাকে রেজিস্ট্রি খরচ দিতে হবে 500 টাকা। আর 5 লক্ষ টাকার অধিক এবং 50 লক্ষ টাকার কম বা 50 লক্ষ টাকা সমান রেজিস্ট্রি খরচের মানে সমান কন্ট্রাক্ট ফর সেলের বিষয়বস্তুর জন্য আপনাকে রেজিস্ট্রি খরচ দিতে হবে 1000 টাকা। আবার 50 লক্ষ টাকার অধিক বিক্রয় মূল্য, বিক্রয় কন্ট্রাক্ট ফর সেলের জন্য আপনাকে রেজিস্ট্রি খরচ দিতে হবে 2000 টাকা। ঠিক আছে?
স্যার সেকেন্ডটা আরেকবার একটু বলবেন, ওই যে 5 লাখের 50 লাখ ওই ব্যাপারটা। 5 লক্ষ টাকার অধিক এবং 50 লক্ষ টাকার কম বা 50 লক্ষ টাকার ক্ষেত্রে আপনাকে 1,000 টাকা রেজিস্ট্রেশন ফি দিতে হবে। ও বুঝছি স্যার। লিখেছেন? জি স্যার। আচ্ছা, আপনাদের কাছে কি কারো বই আছে হাতে? এনিওয়ান, কেউ বই নিয়ে বসছেন? জি স্যার। আমার কাছে আছে, বিয়ার একটা আছে স্যার। হ্যাঁ, বেয়ারেক্ট এর মধ্যে সেকশন 78 এর এ আছে নাকি সাবসেকশন এ আছে? একটু খেয়াল করেন তো একটু। সেকশন 78 এ আছে না? 78A। সেকশন 78 এ, রাইট? জি এভাবে না? জি ভাই। আচ্ছা, তাহলে আমরা এইটা পড়ে ফেললাম। এখন এখানের মধ্যে আরেকটা বিষয় আছে, মর্গেজ সংক্রান্ত একটা বিষয় আছে। তাহলে মর্গেজেরটা আমরা একটু পড়ি, ঠিক আছে? মর্গেজের যে রেজিস্ট্রেশন ফিটা কত হবে? মর্গেজের রেজিস্ট্রেশন ফিটাও বলা আছে আপনার সেকশন 78 এ তে। এখানে বলতেছে যে মর্গেজের জন্য যে ঋণটা আপনি নিবেন, সেই ঋণ যদি আপনার বিলো 5 লাখ টাকা হয়, ঋণটা যদি আপনার বিলো 5 লাখ টাকা হয়, ঠিক আছে, ওই বিল যদি 5 লাখ টাকা 5 লাখ টাকার কম হয়, সেই ক্ষেত্রে আপনার রেজিস্ট্রেশন ফি 1%। এবং এই 1% রেজিস্ট্রেশন ফি সেটা কখনো 200 টাকা থেকে 500 টাকার অধিক হবে না। 200 টাকা থেকে 500 টাকার অধিক হবে না। আবার আপনার যদি মোর দেন 5 লাখ হয়, অর্থাৎ 5 লক্ষ টাকার অধিক হয়, মোর দেন 5 লাখ, মোর দেন 5 লাখ, 5 লক্ষ টাকার অধিক হয় এবং 20 লক্ষ টাকার কম হয়, সেই ক্ষেত্রে আপনার রেজিস্ট্রেশন ফির শতকরা হার হবে 0.25%। 0.25%। ওই পার্সেন্টেজের যে অ্যামাউন্টটা কখনোই 1500 থেকে 2000-এর বেশি হবে না। আবার যদি মোর দেন, দেখা যাচ্ছে, আবার যদি মোর দেন 20 লাখ হয়, সেই ক্ষেত্রে পার্সেন্টেজটা 0.1%। এবং সেক্ষেত্রে টাকাটা কখনো 3000 থেকে, দেখা যাচ্ছে না তো, আপনারা একটু বলেন না কেউ। মোর দেন যদি 20 লাখ হয়, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে কিনা বলবেন তো। জি দেখা জি যাচ্ছে। স্যার। মোর দেন 20 লাখ হয়, সেই ক্ষেত্রে পার্সেন্টেজটা হবে 0.1%। এবং সেই টাকাটা কখনোই 3000 টাকা থেকে 5000 টাকা অতিরিক্ত হবে না। লিখেছেন? লিখেছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে বুঝতে পারবেন তো। তাহলে এখানে কয়টা স্টেপ, কয়টা ধাপ আছে? এখানে স্টেপ আছে 3টা, আবার 3টা ধাপ আছে, একটু মাথায় রাখতে হবে। যে ক্ষেত্রে আপনার বিলো 5 লাখ টাকা হয়, সেক্ষেত্রে 1%, তাহলে 200 থেকে 500 টাকা। আবার যে ক্ষেত্রে 5 লাখ থেকে 20 লাখ, সেক্ষেত্রে 0.25%, 1500 থেকে 2000 টাকা। আবার মোর দেন 20 লাখ, 0.1%, 3000 থেকে 5000 টাকা। ঠিক আছে? স্যার তাহলে তো অ্যামাউন্ট বেশি হলে পার্সেন্টেজ হচ্ছে কম না? হ্যাঁ, কমে যাচ্ছে, কিন্তু আপনার শতকরা হারে টাকা তো বাড়তেছে। ঠিক আছে? জি জি। আচ্ছা, এখন আমরা পড়বো ইনস্ট্রুমেন্ট অফ ট্রাস্ট, ইনস্ট্রুমেন্ট অফ পার্টিশন। পার্টিশন মানে কি? পার্টিশন মানে কি বলেন তো? বলেন তো, পার্টিশন মানে কি? পার্টিশনের বাংলা বিভক্তিকরণ। বন্টন নামা, বন্টন নামা। ঠিক আছে? আচ্ছা, বন্টন নামা। তাহলে রেজিস্ট্রেশন ফি ফর ইনস্ট্রুমেন্ট অফ পার্টিশন, তাহলে ইনস্ট্রুমেন্ট অফ পার্টিশনের ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফিটা কত হবে? ঠিক আছে, আমরা লেখেন রেজিস্ট্রেশন ফি, রেজিস্ট্রেশন ফি ফর ইনস্ট্রুমেন্ট অফ পার্টিশন। আচ্ছা, এখন ওই ক্ষেত্রে প্রপার্টির মূল্যমান, ওই ক্ষেত্রে প্রপার্টির মূল্যমান, প্রপার্টির ভ্যালু যদি আপনার 3 লাখ টাকার কম হয়, কত লাখ টাকা? 3 লাখ।
3 লাখ টাকার কম হয় অথবা 3 লাখ টাকার সমান হয়, সেই ক্ষেত্রে আপনার রেজিস্ট্রেশন ফি 500 টাকা। ঠিক আছে? তারপর যেই ক্ষেত্রে আপনার প্রপার্টির ভ্যালু 3 লাখ টাকা থেকে আপনার 10 লাখ টাকা কম হয় অথবা 10 লাখ টাকা সমান হয়, সেই ক্ষেত্রে আপনার প্রপার্টি ক্ষেত্রে আপনাকে কত টাকা রেজিস্ট্রেশন ফি দিতে হবে? 700 টাকা। আবার যেই ক্ষেত্রে প্রপার্টির ভ্যালু আপনার সরি এখানে হচ্ছে 30 লাখ, 3 লাখ থেকে 10 লাখ। আচ্ছা আমি একটু দেখি, প্রপার্টি ভ্যালু হচ্ছে 3 লাখ, 3 লাখ থেকে 10 লাখ, 10 লাখ। হ্যাঁ, এবার হচ্ছে আপনার প্রপার্টির ভ্যালু যদি 10 লাখ থেকে আপনার 30 লাখ হয়, তাহলে আপনাকে দিতে হবে 1200 টাকা। আপনার যদি হয় প্রপার্টির ভ্যালু 30 লাখ টাকার উপরে, সেই ক্ষেত্রে আপনাকে দিতে হবে 30 লাখ থেকে আপনার প্রপার্টির ভ্যালু যদি 50 লাখ হয়, সেক্ষেত্রে আপনাকে দিতে হবে 1800 টাকা। আবার প্রপার্টির ভ্যালু যদি 50 লাখের উপরে হয় বা 50 লাখের সমান হয়, সেই ক্ষেত্রে 50 লাখ থেকে যতই উপরের দিকে যাক না কেন, সেই ক্ষেত্রে আপনাকে দিতে হবে 2000 টাকা। স্যার 50 লাখ হলে তো তাহলে 1800 টাকাও হচ্ছে একবার, আবার 2000 টাকাও। না, 50 লাখ থেকে আপনার বাকিটা আপ টু সেটা হচ্ছে 2000 টাকা। ঠিক আছে? 50 লাখের সমান ইকুয়াল চিহ্নটা যে ও আচ্ছা, তাহলে এটা হবে যে আপনার এই ইয়াটা হবে এটা। আগেরটা হবে তাহলে হচ্ছে 50 লাখের সমান বা 50 লাখের কম হলে হচ্ছে 1800। জি। আর 50 লাখের বেশি মধ্যে যেগুলো হয়ে যাবে সেটা হচ্ছে 2000। আচ্ছা thank you। 2000 টাকা। তাহলে এখানে আমরা স্লেভ কয়টা পাই বা ধাপ কয়টা পাই? এখানে আমরা স্লেভ পাই 5টা। আর এখানে সর্বোচ্চ রেজিস্ট্রেশন ফি কত আসে? 2000 টাকা। এখানে সর্বোচ্চ রেজিস্ট্রেশন ফি কত আসবে? 2000 টাকা। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো আমাদের রেজিস্ট্রেশন অ্যাক্ট মোটামুটি শেষ। ঠিক আছে? তো রেজিস্ট্রেশন অ্যাক্ট শেষ। আপনাদেরকে আর কি কোনো কারো কোয়েরিজ আছে? আমি দেখি একটু আপনাদের সবগুলো পড়ানো হয়েছে কিনা। আর কি কারোর কোনো কোয়েরিজ আছে? আছে কারো কোনো কোয়েরিজ? কোয়ারিজ ছিল, সেটা হ্যাঁ, হচ্ছে বলেন। যে আপনি কোন সাবজেক্ট, মানে আপনি মেবি বলছিলেন আপনার একটা সেমিনারে, না আমার হয়তো ভুল হইতে পারে, যে বাংলায় লিখছেন কিনা কোন সাবজেক্ট। হ্যাঁ, আমি বাংলায় লিখেছি হচ্ছে আপনার স্পেশাল লটা বাংলায় লিখেছিলাম আমি। ও জি ভাই, থ্যাংক ইউ। স্পেশাল লটা আপনাদের বাংলায় লিখেছিলাম। বাংলা ইংলিশ এই সিদ্ধান্তটা এখনই আপনাদেরকে নিতে হবে এবং এই অনুযায়ী বইগুলো সিলেক্ট করতে হবে। এখন থেকে যদি না নেন, পরবর্তী একটা সার্টেন স্টেজে গিয়ে যদি আপনারা নেন, তখন সিদ্ধান্তটা অনেক দেরিতে হবে। আপনারা সেই জন্য সাফার করবেন। এখন থেকে সিদ্ধান্ত নেন আপনি বাংলায় দিবেন নাকি ইংরেজি দিবেন, সেই অনুযায়ী আপনি ওই ধরনের বইগুলো কিনে ফেলেন। বাংলায় যথেষ্ট ভালো বই আছে, ওগুলো কিনে ফেলেন। আর যদি ইংরেজিতে দিবেন বলেন, তাহলে তো দেন বেটার, দেন আপনি ইংরেজিতে যে কারিকুলামটা পড়ে আসছেন ওটা দিবেন। এখানে কোন রকম ডিসক্রিমিনেশন করা আমার হয় না। একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ শিওর, বলেন। আজকে এই যে অ্যাডমিট কার্ডটা উঠিয়ে নিয়েছিলাম, তো ওখানে ইনস্ট্রাকশন গুলো দেখলাম। তো ঢাকাতে নর্মালি যারা একা থাকে, ফ্যামিলি ছাড়া, তাদের ফোনটাও কি তারা রেখে যাবে হচ্ছে, নাকি নিয়ে যাওয়া যাবে, অফ করে পাশে রাখা যাবে এক্সাম হলে মোবাইল ফোনটা? এটা হচ্ছে আমার মনে হয় যে এটা হচ্ছে আপনাদেরকে ফোনটা রেখে দিতে হয়। আমি যতদূর জানি আমরাও সেটা হচ্ছে ফোনটা রেখে দিতাম, সামনে গিয়ে রেখে দিতাম। বা আমি আমার মাকে নিয়ে গিয়েছিলাম, সেক্ষেত্রে আমার মাকে আমি জমা দিয়েছিলাম। এখন আপনার তো আপনার পরিচিত ফ্রেন্ড যারা আছে, তাদের যদি কারো রিলেটিভ যায়, সেক্ষেত্রে আপনি তাকে জমা দিয়ে যাবেন। অনেক সময় দেখা যাচ্ছে হুড়োহুড়িতে আপনার মোবাইলটা আবার পরে নাও পাওয়া যেতে পারে।
জমা দেওয়ার ক্ষেত্রে। বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি, ধন্যবাদ। স্যার, হ্যাঁ বলেন। এই যে 10 লাখের যেটা আছে এটা আরেকটু বার দেখবেন। 3 লাখ থেকে 3 থেকে 10-এর সমান বা 10-এর বেশি যদি হয় তখন হচ্ছে 700 টাকা। তাহলে আবার হ্যাঁ। 10 থেকে 30 হলে 10-এর থেকে বেশি হলে 30 পর্যন্ত হইলে আপনার হচ্ছে 1200 টাকা। হ্যাঁ, এটা ঠিক হচ্ছে আছে? 10-এর থেকে বেশি যদি হয়, সেখান হ্যাঁ। থেকে 30 যদি হয়, লাইক 11 থেকে 30 হলে হচ্ছে 1200। আর হ্যাঁ। এটার পরেটা হচ্ছে 30-এর বেশি যদি হয়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে। আর আপনারা ক্রস চেক করে নেবেন। আমার এটা অনেক আগের পড়া তো, অনেক আগে নোট করা ছিল, একটু ক্রস চেক করে নেবেন। আমারও ভুল হতে পারে, কোন জায়গাটা, যেমন এখানে সমান চিহ্নটা আমার হয়তো পড়তে পারে বা নাও পড়তে পারে। এই জিনিসটা একটু ক্রস চেক করে নেবেন। বাকি সব ইনফরমেশন গুলো ঠিক আছে, একটু ক্রস চেক করে নেবেন বইয়ের সাথে। এটা ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি রেজিস্ট্রেশন একটা আলহামদুলিল্লাহ শেষ করেছি। নেক্সট আমাদের দেখা হচ্ছে এভিডেন্স অ্যাক্টের মাধ্যমে। ঠিক আছে? তো আনটিল দ্যান ভালো থাকবেন। হ্যাঁ বলেন। স্যার ওই স্যাট আর ন্যাট অ্যাক্ট কি পরে পড়াবেন নাকি পড়াবেন না? হ্যাঁ, ন্যাট এবং স্ট্যাট অ্যাক্ট, স্টেট অ্যাকুইজিশন টেন্ডেন্সি অ্যাক্ট এবং নন এক্সক্লুসিভ টেন্ডেন্সি, এগুলো পড়ানো হবে। এগুলো এভিডেন্স অ্যাক্টের সাথে পড়ানো হবে। ও আচ্ছা। ঠিক আছে? স্যার, স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন, অবশ্যই। স্যার, স্যার একটা কন্ট্রাক্ট এক্সিকিউশন হওয়ার পরে কি ওইটা ইফেক্ট পাবে নাকি এর রেজিস্ট্রেশন হওয়ার পর ইফেক্ট পাবে? এটা আমাদের গতবারে ভাইভাতে জিজ্ঞেস করছিল ভার্সিটিতে, স্যার বলতে পারি না। কন্ট্রাক্টটা একটা- হওয়ার পর ইফেক্ট পাবে নাকি রেজিস্ট্রেশনের পরে? এভাবে করে আচ্ছা। করছিল কোয়েশ্চেন। আচ্ছা, তাহলে একটা কন্ট্রাক্ট ফর সেল নিয়ে আমরা কোথায় পড়েছি, বিধানটা পড়েছি বলেন তো একটু কাইন্ডলি। আমি জানি আপনাদেরকে আমি পড়াইছি, আপনারা বলতে পারবেন, আমি বিশ্বাস করি। বলেন, এনিওয়ান পড়াইছি 54A 54A তে। হ্যাঁ, তাহলে ওখানে কি বলা হচ্ছে বলেন। কন্ট্রাক্ট বলেন। ফর সেল মাস্ট বি রেজিস্টার্ড। না না না, এটা ইফেক্ট পাবে কোথা থেকে? ইফেক্ট টাইমটা গণনা হবে কোথা থেকে? আর রেজিস্ট্রেশন করার কন্ট্রাক্ট ফর সেল যেদিন রেজিস্ট্রেশন পরে। হবে ওই দিন থেকে। তাহলে ফ্রম দ্য ডেট অফ রেজিস্ট্রেশন থেকে এই কন্ট্রাক্ট ফর সেলটা টাইম কাউন্ট হবে। ঠিক আছে? এটা বুঝতে পেরেছেন আপু? জি স্যার। আচ্ছা, সো আমার জন্য দোয়া করবেন। আমি মনে হচ্ছে কোভিড পজিটিভ হইতে পারে। আজকে একটু দিয়ে আসলাম, স্যাম্পল দিয়ে আসলাম, দোয়া করবেন। তো আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কিছু বলবেন? তাহলে আমি শেষ করব। স্যার আপনার জন্য অনেক অনেক দোয়া থাকলো। ফি আমানিল্লাহ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ফিয়ামিনিল্লাহ ভাইয়া। স্যার, ফিয়ামিনিল্লাহ। আচ্ছা স্যার, তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।